খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শামশেরগঞ্জের বাসুদেবপুরের রেললাইনের ধারে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। অন্নপূর্ণার টাকা নিয়ে তুলকালাম, এর নেপথ্যে কি কোনো গভীর ষড়যন্ত্র? বিস্ফোরক দাবি শ্রমিক ভট্টাচার্যের। রোজই প্রায় অ্যাকাউন্ট চেক করতেন, অন্নপূর্ণার টাকা আর ঢুকলো না, মারাত্মক পদক্ষেপ গৃহবধূর। লাখ টাকা দিলেই ফায়ার সার্টিফিকেট, নিউ মার্কেট কাণ্ডের নজরে দমকল আধিকারিকরা। সিল হচ্ছে 70টি বেআইনি হোটেল। সাধারণ জ্বর ভেবে ভুল করলেই বিপদ। H1N1 সংক্রমণে মারাত্মক নিউমোনিয়া, দিল্লি এনসিআর জুড়ে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পেপসিকো, নেসলে, কোকাকোলার মতো সংস্থাকে 150-র বেশি নোটিশ, বড়সড় পদক্ষেপ FSSAI এর। 70 কোটি নারীর শক্তিতেই বদলাবে দেশ, রাহুলের মুখে নতুন ভারতের মন্ত্র। মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এলো, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে। যাত্রী সমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে চীনা নাগরিক ছিলেন 20 জন। রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। প্রশ্নপত্রের এনভেলাপে এন্ডোস্কোপি ক্যামেরা ঢুকিয়ে তোলা হয় ছবি, প্রশ্নফাঁস কাণ্ডে কীর্তিমান অধ্যাপকের চাঞ্চল্যকর অপারেশন। বিজেপিতে থেকে তোলাবাজি নয়, শ্রমিক দিলীপের পর এবার কড়া বার্তা সুকান্তর। ফোনের নেটওয়ার্ক বারের কাছে ভল্টি লেখা থাকে, এর মানে আর কাজ কি জানেন? ভয়ঙ্কর বাংলাদেশ, রংপুরে শিক্ষক সহ স্ত্রী, ছেলে মেয়েকে নৃশংস খুন, ফের সংখ্যালঘু নিধন, বাড়ির দোতলায় যা দেখা গেল শিউরে উঠল সকলে। 24 জন নাবিক নিয়ে বঙ্গোপসাগরে ডুবল পণ্যবাহী জাহাজ, খোঁজ মিলল 2 জনের, চলছে উদ্ধার কাজ। যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না তারা, অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ভারত চীন সীমান্ত নিয়ে বৈঠক করতে সোমবার বেজিং যাচ্ছেন অজিত ডোভাল। অন্নপূর্ণার টাকা না পেয়ে মৃত্যু, রাজ্য জুড়ে তোলপাড় তুলে দিলীপের হুঙ্কার। বঙ্গোপসাগরে নিম্নচাপ, কলকাতা থেকে জেলায় জেলায় ভারী বৃষ্টি, মৎস্যজীবীদের বড় সতর্কতা। ওর বিরুদ্ধে একটা শব্দও বলিনি, কখনো দেখাও হয়নি। কঙ্গনার সঙ্গে পুরনো দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তাপসী। লাইভ শো চলাকালীন গোপন গালিগালাজ ফাঁস, জয়া বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল শেখর সুমনের? নোটা বেশি ভোট পাবে, রেজিনগরে ছেলের বিরুদ্ধে অধীরকে লড়ার ডাক হুমায়ুনের, বাবরি খোঁচা কংগ্রেস নেতার। RSS নিষিদ্ধের দাবি, আমেরিকাকে কড়া জবাব ভারতের। LPG EKYCর শেষ তারিখ 23 আগস্ট। ইন্ডেন, ভারত গ্যাস, HP গ্যাস ব্যবহারকারীদের আধার যাচাইকরণ সম্পন্ন করতে হবে। সংরক্ষণ দয়া নয়, কেউ চাইলেই বন্ধ হবে না, আন্দোলনকারীদের সাফ বার্তা মোদির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। এই মুহূর্তের বড় খবর, সকালে হঠাৎ রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখা গেল এক ব্যক্তির নিথর দেহ। কে এই ব্যক্তি? কিভাবে ঘটল মৃত্যু? এই প্রশ্নের চাঞ্চল্য ছড়িয়েছে শামশেরগঞ্জের বাসুদেবপুর এলাকায়। শামশেরগঞ্জের বাসুদেবপুর মাছ বাজার সংলগ্ন পুরনো সিনেমা হলের পেছনে রেল লাইনের ধারে আজ সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা সকালে মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশকে। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় এলাকার মানুষের। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা শুরু করেছে। পাশাপাশি কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, সেই দিকও খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে প্রতি মাসে নির্ধারিত 3000 টাকা না পাওয়াকে কেন্দ্র করে যে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে তা নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রবিবার হাওড়ার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই অর্থ পৌঁছাতে দেরি হওয়ার পেছনে প্রশাসনিক ব্যবস্থার ত্রুটি এবং রাজনৈতিক অন্তর্ঘাত বা ষড়যন্ত্রের তথ্য তুলে ধরেছেন।
ঠিক কী বলেছেন শ্রমিক ভট্টাচার্য? এদিন হাওড়ার এক কর্মসূচি থেকে শ্রমিকবাবু স্পষ্ট ভাষায় জানান যে সরকার নির্ধারিত সময়ের মধ্যে টাকা না পৌঁছানোর ঘটনায় কিছু জায়গায় সিস্টেমের সমস্যা ও সাবোটাজ বা অন্তর্ঘাত করার চেষ্টা হয়েছে। তবে সমস্ত জল্পনা ও বিক্ষোভের অবসান ঘটিয়ে তিনি নিশ্চিত করছেন যে সমস্ত যোগ্য আবেদনকারী মহিলাই তাদের প্রাপ্য অর্থ নিশ্চিতভাবেই হাতে পাবেন। তার দাবি, এই মুহূর্তে মাত্র 2 থেকে 3% উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে কিছু সমস্যা দেখা দিয়েছে, যা দ্রুত সমাধান করা হচ্ছে। আরও 50 লক্ষ মহিলাকে যুক্ত করার ঘোষণা। এই বিতর্কের মাঝেই বড় ঘোষণা করে শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, খুব শীঘ্রই আরও প্রায় 50 লক্ষ নতুন মহিলাকে এই অন্নপূর্ণা প্রকল্পের আওতার মধ্যে নিয়ে আসা হবে। উল্লেখ্য, এর আগে এই যোজনার টাকা না পাওয়া নিয়ে রাজ্য জুড়ে মহিলাদের ক্ষোভ ও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শাসক শিবিরের একাধিক নেতা মন্ত্রীকে। তবে রাজ্য সভাপতি সরাসরি অন্তর্ঘাতের অভিযোগ তোলার পর এই ইস্যু ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে। অন্নপূর্ণার টাকা অ্যাকাউন্টে না ঢোকায় আত্মঘাতী 32 বছরের এক গৃহবধূর। পরিবারের দাবি এমনই। মৃতের নাম অনিতা খাতুন। মৃতের বাড়ি মালদার গাজল থানার করকজ গ্রাম পঞ্চায়েতের বাচাহার গ্রামে। পরিবারের সদস্যদের দাবি, তৃণমূলের আমলে লক্ষ্মী ভাণ্ডার পেতেন অনিতা। বিজেপি সরকার আসার পর অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করেছিলেন, কিন্তু সেই যোজনার টাকা পায়নি। বারংবার পঞ্চায়েত দপ্তর থেকে ব্লক দপ্তরে ছুটেছেন, কিন্তু কোনো উত্তর পাননি। ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শনিবার সকালে অনিতার স্বামী ইনজামামুল হক কাজ করতে বাড়ির বাইরে যান। এরপর নিজের ঘরে বারান্দায় গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হন অনিতা। এমন ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। মৃত মহিলার এক ছেলে ও মেয়ে রয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মালদা গাজল থানার পুলিশ। প্রতিবেশী শামিউর রহমান বলেন, খুবই গরিব মানুষ উনি। অভাব ছিল বাড়িতে। আগে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন, এবার সরকার বদলের পর অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য 2 থেকে 3 বার আবেদন করেছিলেন, কিন্তু অন্নপূর্ণার টাকা ঢুকছে না। গত 17 তারিখ থেকে চেক করছিলেন, কিন্তু কোনো টাকা ঢোকেনি। শেষবার অ্যাকাউন্টে চেক করেছিলেন 21 তারিখ। এ নিয়ে খুবই মুষড়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত সুইসাইড করলেন। ওই টাকা দিয়ে ওর সংসার চলত। কাল কি খাবেন তা নিয়ে চিন্তা ছিল। ওর স্বামী দিনমজুর, কোনো ক্রমে দিন চলে। অন্য এক প্রতিবেশী বলেন, স্বামী দিনমজুর, কোনো ক্রমে সংসার চলে। অন্নপূর্ণার টাকা এলাকার সবার অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু ওর অ্যাকাউন্টে ঢোকেনি। এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন। রোজই যেতেন অ্যাকাউন্ট চেক করতেন। হয়তো এ নিয়ে ঘরে অশান্তি হতেও পারে। আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, অভাবের জন্য চিন্তা ছিল। একের পর এক হোটেলে তালা পড়ছে। কোথাও অগ্নি নিরাপত্তার বালাই নেই, কোথাও আবার নেই প্রয়োজনীয় অনুমতিও। আর সেই বেআইনি হোটেল চালাতেই নাকি দমকলের ফায়ার সেফটি সার্টিফিকেট পেতে গুনতে হচ্ছে লাখ লাখ টাকা। নিউ মার্কেটের সদ্য সিল হওয়া একাধিক হোটেল মালিকের এমনই বিস্ফোরক দাবি ঘিরে এখন প্রশ্নের মুখে দমকল ও পুরসভার ভূমিকা। অভিযোগ, নগদ 1.5 থেকে 2 লাখ টাকার বিনিময়ে 3 বছরের ফায়ার সেফটি সার্টিফিকেট মিলেছে। এর সঙ্গে ফায়ার লাইসেন্স পেতে আরও 50,000 টাকা ও তার বেশি কিছু দিতে হয়েছে। শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তদন্তে নেমে নিউ মার্কেট এলাকায় একের পর এক অনিয়মের ছবি সামনে এসছে। মার্কুইস স্ট্রিটের ঘিঞ্জি জায়গায় একাধিক হোটেল চালু করতে দমকলের এক প্রাক্তন স্টেশন অফিসারকে লাখ টাকার প্যাকেট দেওয়ার অভিযোগ উঠেছে। এরপরে পুরসভার ট্রেড লাইসেন্স এবং সিএসসির বিদ্যুৎ সংযোগ পেতে আরও সমস্যা হয়নি বলে দাবি করেছেন কয়েকজন হোটেল মালিক। এই অভিযোগ সামনে আসতেই তদন্তকারী বিশেষজ্ঞ দল এবং পুলিশের সিটের নজরে এখন গত 10 থেকে 12,000 বছরে দমকলের সদর দপ্তরে ফায়ার সেফটি ও ফায়ার লাইসেন্স দেওয়ার দায়িত্বে থাকা আধিকারিকরা। সূত্রের খবর, শুধু নিউ মার্কেট জোনেই আগামী কয়েকদিনে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা না থাকা অন্তত 60 থেকে 70টি বেআইনি হোটেল বন্ধ করে দেওয়া হতে পারে। জানা যাচ্ছে, 2003 সালে বামফ্রন্ট সরকারের আমলে দমকল দপ্তরে কর্মীর ঘাটতির কারণে ফায়ার সেফটি এবং ফায়ার লাইসেন্স দেওয়ার কাজে বেসরকারি সংস্থাকে নজরদারির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। মন্ত্রিসভার অনুমোদনের পর টেন্ডারও হয়। 10 থেকে 12টি সর্বভারতীয় পরিচিত দক্ষ সংস্থা গ্যারান্টি মানি জমা দিয়েছিল, কিন্তু দমকলের শীর্ষ আধিকারিকদের তদারকি এবং আলিমুদ্দিনের আপত্তিতে সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর হয়নি। দমকলের প্রাক্তন অধিকর্তা বিভাস গুহর দাবি, 2003 সালের সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অন্তত 30 থেকে 40%
অগ্নিকাণ্ড কমানো সম্ভব হতো। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 3 বছরের জন্য অনলাইনে এই দুটি সার্টিফিকেটের আবেদন এবং হোটেল মালিকদের সেলফ ডিক্লারেশনের ব্যবস্থা চালু করা হয়। অভিযোগ, সেই সুযোগেই কিছু আধিকারিকের বিরুদ্ধে টাকা নিয়ে যথাযথ পরিদর্শন ছাড়াই সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি এক সিনিয়র দমকল আধিকারিকের দাবি, স্টেশন অফিসারের পদে পোস্টিং পাওয়ার কয়েক মাসের মধ্যেই অনেকের জীবনযাত্রায় চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যেত। এখন নিউ মার্কেটের অগ্নি নিরাপত্তা নিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই প্রশ্ন উঠছে, হোটেল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা হলে নিয়ম ভাঙার অনুমতি দেওয়ার অভিযোগে অভিযুক্ত দমকল বা পৌরসভার আধিকারিকদের বিরুদ্ধে কবে এবং কী ব্যবস্থা নেওয়া হবে। বর্ষার মরশুমে সাধারণ সর্দি কাশি বা ভাইরাল জ্বর হলে বলে যাকে আমরা সচরাচর এড়িয়ে যাই, তা যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তার জলজান্ত প্রমাণ দিল্লির শিবেন্দ্রের ঘটনা। সামান্য ভাইরাল জ্বর ভেবে চিকিৎসা শুরু হলেও 15 দিন ধরে সুস্থ না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। শেষ পর্যন্ত পরীক্ষায় ধরা পড়ে মারণ H1N1 বা ইনফ্লুয়েঞ্জা এর ভাইরাসের সংক্রমণে তার ফুসফুসে নিউমোনিয়া বাসা বেঁধেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এই ঘটনা এখন বড়সড় চিন্তার খোরাক জুগিয়েছে। দিল্লি এনসিআর জুড়ে হু হু করে বাড়ছে সংক্রমণ। শুধু শিবেন্দ্র একা নন, দিল্লি ও সংলগ্ন এনসিআর অঞ্চলের একাধিক হাসপাতালে বর্তমানে জ্বর, সর্দি কাশি এবং ফ্লু জাতীয় উপসর্গ নিয়ে রোগীর ভিড় উপচে পড়ছে। চিকিৎসকদের মতে এই হঠাৎ বৃদ্ধির নেপথ্যে প্রধান ভূমিকা রয়েছে H1N1 ভাইরাসের। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এর তথ্য অনুযায়ী চলতি বছরে একই সময়ের তুলনায় দিল্লিতে এই ভাইরাসের সংক্রমণ অন্তত 7 গুণ বৃদ্ধি পেয়েছে। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে এই ধরনের প্রকোপ দেখা গেলেও এবছর ঋতু পরিবর্তনের আগেই সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। 10 বছরের মধ্যে 8 জনের রিপোর্ট পজিটিভ। হাসপাতালগুলির পরিসংখ্যান আরও বেশি উদ্বেগজনক। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী ইনফ্লুয়েঞ্জা এ বা H1N1 পরীক্ষার জন্য আসা প্রতি 10 জন রোগীর মধ্যে প্রায় 8 জনের রিপোর্টই পজিটিভ আসছে। ওপিডির সাম্প্রতিক চিত্র বলছে, 20 জন রোগীকে পরীক্ষা করা হলে 15 থেকে 16 জনের শরীরেই এই ভাইরাসের উপস্থিতি মিলছে। ফরিদাবাদের বিভিন্ন হাসপাতালেও ফ্লু সদৃশ্য উপসর্গের 60 থেকে 70% রোগী H1N1 পজিটিভ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ভাইরাসের এই আচমকা প্রকোপ বৃদ্ধির কারণ হিসেবে পরিবেশগত পরিবর্তন বা ভাইরাসের স্ট্রেনে কোনো বদল এসেছে কিনা তা খতিয়ে দেখছেন গবেষকরা। একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত। এই সংক্রমণ শুধু একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং থাবা বসাচ্ছে পুরো পরিবারে। ফরিদাবাদের এক হাসপাতালে একই পরিবারের বাবা মা একসঙ্গে H1N1 আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অন্য একটি ঘটনায় এক স্বাস্থ্যকর্মীর প্রথমে ছেলে এবং পরবর্তীতে তার স্ত্রী ও খোদ ওই স্বাস্থ্যকর্মী ওই ভাইরাসের কবলে পড়েছেন। চিকিৎসকদের সতর্কবার্তা, সর্দি কাশি ও উচ্চ জ্বরের মতো সাধারণ লক্ষণ দিয়ে শুরু হলেও পরবর্তীতে তা তীব্র কাশি, বুকে ব্যথা এবং চরম দুর্বলতায় রূপ নিচ্ছে। বিশেষ করে প্যারাসিটামল খাওয়ার পরেও যদি জ্বর না কমে তবে তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কোনো উপসর্গ দেখলেই হাসপাতালে ছুটবেন। বিশেষজ্ঞদের মতে সাধারণ লক্ষণ হলে বাড়িতে চিকিৎসা সম্ভব হলেও কিছু বিশেষ উপসর্গ দেখা দিলে মুহূর্ত দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। লক্ষণগুলি হলো শ্বাসকষ্ট বা শ্বাস নিতে মারাত্মক সমস্যা হওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা আচমকা কমে যাওয়া, বুকে তীব্র ব্যথা বা চাপ অনুভূত হওয়া, হলুদ কফ সহ কাশি কিংবা কফের সঙ্গে রক্তপাত। প্যারাসিটামল খাওয়ার পরেও দীর্ঘক্ষণ উচ্চ জ্বর স্থায়ী হওয়া। বর্ষার এই মরশুমে সামান্য সর্দি কাশি বা জ্বরকে আর অবহেলা নয়, বরং সচেতনতাই পারে এই মারণ ইনফ্লুয়েঞ্জার হাত থেকে রক্ষা দিতে। বিজ্ঞাপনে এক দাবি, প্যাকেটের লেবেলে আর এক তথ্য। খাদ্যপণ্যের প্রচার ও মান নিয়ে এবার বড়সড় পদক্ষেপ করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। সাম্প্রতিক মাসগুলিতে ভুয়ো এবং বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন, অনুমোদনহীন দাবি এবং লেবেলিং সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগে 150-র বেশি নোটিশ পাঠানো হয়েছে বিভিন্ন খাদ্য ও পানীয় সংস্থাকে। তালিকায় রয়েছে নেসলে ইন্ডিয়া, পেপসিকো, কোকোকোলা ইন্ডিয়া, রেড বুল এর মতো বড় নাম। FSSAI
এর সাম্প্রতিক অভিযানের লক্ষ্য শুধুমাত্র কোনো একটি ধরনের খাবার নয়। নিয়ন্ত্রক সংস্থার নজর এসেছে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি, পণ্যের লেবেলে নিয়ম না মানা এবং নির্দিষ্ট কিছু খাবার বা পানীয়কে এমনভাবে প্রচার করা যা খাদ্য নিরাপত্তা বিধির সঙ্গে সামঞ্জস্য নয়। FSSAI জানিয়েছে, নিয়ম ভাঙার অভিযোগে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। নোটিশ পাওয়া সংস্থাগুলির তালিকায় নেসলে ইন্ডিয়া, পেপসিকো, অ্যাবট ইন্ডিয়া, রেড বুল ইন্ডিয়া, ড্যানোন ইন্ডিয়া, মনস্টার এনার্জি ইন্ডিয়া, হেল এনার্জি, মডেলেজ ইন্ডিয়া, কোকা কোলা ইন্ডিয়া, ডিয়াজিও, পেরনো রিকার্ড, ফেরোরো ইন্ডিয়া এবং কেনভিউয়ের মতো সংস্থার নাম রয়েছে। অর্থাৎ শুধু সফট ড্রিঙ্ক বা প্যাকেটজাত খাবার নয়, এনার্জি ড্রিঙ্ক এবং অন্যান্য পানীয় সংস্থা এই নজরদারির আওতায় এসেছে। বিশেষ নজরে রয়েছে এনার্জি ড্রিঙ্ক হিসেবে বাজারজাত করা কয়েকটি পণ্য। এর আগেও রেড বুল, পেপসিকোর অ্যাড্রেনালিন রাশ, স্টিং, হেল এনার্জি এবং কোকাকোলা সমর্থিত মনস্টার এনার্জি সহ 6টি ব্র্যান্ডকে এনার্জি ড্রিঙ্ক হিসেবে পণ্যের ব্র্যান্ডিং এবং কিছু প্রচারমূলক দাবির জন্য নোটিশ দিয়েছিল FSSAI। খাদ্য নিয়ন্ত্রক সংস্থার আপত্তির একটি বড় জায়গা হলো পণ্যের নামকরণ ও প্রচারের ভাষা। কোনো খাবারকে এমনভাবে উপস্থাপন করা যাবে না যাতে গ্রাহকের কাছে তার গুণ বা কার্যকারিতা নিয়ে বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়। বিশেষ করে স্বাস্থ্য, শক্তি বা শারীরিক উপকারিতা নিয়ে অনুমোদনহীন দাবি করলে তা খাদ্যবিধির আওতায় প্রশ্নের মুখে পড়তে পারে। শুধু বড় প্যাকেটজাত খাদ্য সংস্থায় নয়, ফুড সার্ভিস ব্যবস্থার ক্ষেত্রেও কড়া পদক্ষেপ করেছে FSSAI। KFC, ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, ডমিনোজ এবং কোস্টা কফির মতো সংস্থার বিভিন্ন আউটলেটকে মিলিয়ে 30টির বেশি নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডমিনোজের 5টি লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে FSSAI। ই কমার্স ক্ষেত্রেও নজরদারি চালিয়েছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। অ্যামাজন এবং ফ্লিপকার্ট এর মতো সংস্থাকে 12টি নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যামাজনের একটি ওয়্যারহাউসের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে FSSAI জানিয়েছে। অর্থাৎ পণ্য তৈরি থেকে শুরু করে অনলাইনে বিক্রি এবং রেস্তোরাঁয় পরিবেশন খাদ্য সরবরাহ ব্যবস্থার একাধিক স্তরেই নজরদারি বাড়ানো হয়েছে। FSSAI এর অভিযান অবশ্য একদিনের কোনো পদক্ষেপ নয়। সংস্থাটি জানিয়েছে, গত কয়েক মাস ধরে বিভিন্ন ফুড বিজনেস অপারেটরের বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা আইন ও সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে পণ্য বাজেয়াপ্তও করা হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার পর বেশ কয়েকটি সংস্থা নিজেদের পণ্যের মান বা সংশ্লিষ্ট প্রক্রিয়ায় সংশোধনমূলক পদক্ষেপ শুরু করেছে বলেও নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য বাজারে বিক্রি হওয়া খাবার ও পানীয় সম্পর্কে গ্রাহক যেন সঠিক তথ্য পান এবং সংস্থাগুলি বিজ্ঞাপন ও লেবেলিংয়ের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলে। তবে কোনো সংস্থাকে নোটিশ দেওয়া মানেই সংশ্লিষ্ট পণ্য বা ব্র্যান্ডের প্রতিটি পণ্য ক্ষতিকর এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। নোটিশের কারণ, সংশ্লিষ্ট সংস্থার জবাব এবং পরবর্তী নিয়ন্ত্রক পদক্ষেপের ভিত্তিতেই প্রতিটি মামলার চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে। একজন নারীর পরিচয় কি শুধু কারো মেয়ে, স্ত্রী বা মা বা বোন হিসেবে, নাকি এসবের ঊর্ধ্বে তার নিজস্ব স্বপ্ন ও স্বাধীনতা রয়েছে? পুনেতে ছাত্র কি গঞ্জ কর্মসূচির বিশেষ পর্বে তরুণী ও পেশাজীবী মহিলাদের মুখোমুখি হয়ে এই প্রশ্নই তুলে ধরলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার সাফ বক্তব্য, সামাজিক প্রত্যাশা বা সম্পর্কের বাঁধন যেন নারীর জীবনের গতিপথ ঠিক না করে। একজন নারী সবার আগে নিজের, সেটাই তার প্রথম পরিচয়। তারপর তিনি পরিবার বা সমাজের অন্য ভূমিকাগুলোতে আসেন। নিজের শিক্ষা, কর্মজীবন ও ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা নারীরই থাকা উচিত। মহিলাদের ব্যক্তি স্বাধীনতার কথা বলতে গিয়ে রাহুল তীব্র আক্রমণ শানান মনুস্মৃতিকে। তার অভিযোগ, এই গ্রন্থে নারীকে সর্বদা পুরুষের অধীনে রাখার যে মানসিকতা রয়েছে তা নারীর অগ্রগতির পরিপন্থী। সামাজিক নিয়ন্ত্রণ, সহিংসতা এবং নিরাপত্তাহীনতার ভয় দেখিয়ে নারীদের নির্দিষ্ট খাঁচায় আটকে রাখা হয় বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক বক্তৃতা দেওয়ার বদলে উপস্থিত তরুণীদের হেনস্থা, পারিবারিক বাধা ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতার কথা শোনেন রাহুল ও তাদের উদ্দেশ্যে তার বার্তা, নিজের যোগ্যতা প্রমাণে কোনো পুরুষের দ্বারস্থ হতে হবে না, বরং সব সামাজিক বিধিনিষেধ ভেঙে নিজেকেই নিজের ভবিষ্যৎ বেছে নিতে হবে।
ছেলে ভরতের দৌলতে স্বীকৃতি পেয়েছিলেন শকুন্তলা। মহাভারতের সেই কাহিনীর বাস্তব রূপ ধরা পড়ল একবিংশ শতাব্দীতে ভারত থেকে বহু দূরের বেলজিয়ামে। সেলসম্যান যুবককে ছেলে হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হলেন বেলজিয়ামের রাজা ফিলিপের ভাই যুবরাজ প্রিন্স লরেন্ট। সাধারণ পরিবারের ছেলে হিসেবেই বেড়ে ওঠেন বছর বয়সী ক্লেমেন্ট ভ্যান্ডেন কারখোর্ড। 26 বছর বয়সে রাজ পরিবারের সন্তান হিসেবে স্বীকৃতি পেলেন। এতদিন সেলসম্যান হিসেবে বা গাড়ির শোরুমে কাজ করতেন ক্লেমেন্ট। মা আইরিশ সঙ্গীত শিল্পী, একসময় মডেল হিসেবেও খ্যাতি পেয়েছিলেন। তবে আইরিশ নন, তিনি পরিচিত ছিলেন ওয়েন্ডি ভ্যান ওয়ান্টেন নামে। 9-এর দশকে প্রিন্স লরেন্ট এবং আইরিশকে নিয়ে মুখরোচক খবর শোনা যেত, কিন্তু সময়ের সঙ্গে গুঞ্জন থিতিয়ে আসে। 2003 সালে ক্লেয়ার লুক কুমসের সঙ্গে বিয়ে হয় প্রিন্স লরেন্টের। তাদের 3 সন্তান, রাজকুমারী লুই, রাজপুত্র নিকোলাস এবং আইমেরিক। অন্যদিকে ক্লেমেন্টের জন্ম 2000 সালের আগস্ট মাসে। একাকী মায়ের সন্তান হিসেবেই বেড়ে ওঠেন ক্লেমেন্ট। 16 বছর বয়সে প্রথম বাবার আসল পরিচয় জানতে পারেন তিনি। তবে মায়ের মতো তিনিও মুখে কুলুপ এঁটেই ছিলেন। 2025 সালে ক্লেমেন্টের বাবার পরিচয় নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়, কারণ ওই বছরই টেলিভিশনে সম্প্রচারিত একটি তথ্যচিত্রে অংশ নেন ক্লেমেন্ট। নিজের পরিবারের ইতিহাস নিয়ে কথা বলেন তিনি। তাতেই প্রিন্স লরেন্টের লুকিয়ে রাখা সন্তানকে নিয়ে নতুন করে গুঞ্জন জোর পায়। শেষ পর্যন্ত ক্লেমেন্টকে সন্তান হিসেবে মেনে নেন প্রিন্স লরেন্ট। জানান, একান্তে ক্লেমেন্টের সঙ্গে কথা হয়েছে। সম্প্রতি পরস্পরের সান্নিধ্য পেয়েছেন তারা। মাস 6 আগে খবর আসে গোপন অনুষ্ঠানে রাজ পরিবারের সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ক্লেমেন্টকে। তবে মুখের কথায় যে ক্লেমেন্টকে সন্তান হিসেবে মেনে নেননি প্রিন্স লরেন্ট, তা বোঝা গেল এবার। জানা গিয়েছে ডিএনএ পরীক্ষা করিয়েছিলেন তিনি, যাতে ক্লেমেন্ট এবং তার মধ্যে 99.5% মিল ধরা পড়ে। এরপরই ক্লেমেন্টের পিতৃত্ব স্বীকার করে নেন তিনি, আইনি স্বীকৃতি প্রদান করেন। ডিএনএ পরীক্ষার বিষয়টি সামনে এসেছে সম্প্রতি। মায়ের কাছ থেকে সত্য জানার 4 বছর পর ক্লেমেন্ট প্রিন্স লরেন্টের সঙ্গে যোগাযোগ করেন বলে জানা গিয়েছে। রাজ পরিবারের সন্তান হিসেবে প্রিন্স লরেন্টের ব্যক্তিগত সম্পত্তির উপর সমান অধিকার ক্লেমেন্টের। তবে তিনি সিংহাসনের দাবিদার হতে পারবেন না। রাজ পরিবারের কোনো দায় দায়িত্ব বর্তাবে না তার ওপর। নাগরিকদের রাজত্ব থেকে রাজ পরিবারের যে আয়, তার ওপরও কোনো দাবি থাকবে না তার। শুধুমাত্র উত্তরাধিকার হিসেবে সম্পত্তির ভাগ পাবেন। নিজের নামের পাশে রাজ পরিবারের পদবি ব্যবহার নিয়েও ইতস্তত করেছেন ক্লেমেন্ট। মায়ের পদবি নিয়েই গর্ববোধ করেন তিনি। তার কথায়, আমি মায়ের পদবি নিয়ে গর্ববোধ করি। এখন পদবি ত্যাগ করলে মায়ের আত্মত্যাগ, তার লড়াইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। সিঙ্গাপুর যাওয়ার সময় বঙ্গোপসাগরে ডুবে গেল আস্ত জাহাজ। জাহাজে 24 জন কর্মী ছিলেন। সব যুদ্ধ জলের নিচে তলিয়ে গেল জাহাজটি। পারাদ্বীপ বন্দর থেকে রওনা দিয়েছিল। উপকূল থেকে 240 নটিক্যাল মাইল দূরে আচমকাই পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে। গোটা জাহাজটি ডুবে যায় বঙ্গোপসাগরে। জাহাজের 24 জন কর্মীর মধ্যে 20 জন চীনের নাগরিক ছিলেন, 3 জন ছিলেন মায়ানমারের, 1 জন বাংলাদেশের। রাত 1:30 পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 2 জনকে উদ্ধার করে গিয়েছে লাইফ র্যাফটের সাহায্যে। 20 আগস্ট রাত 10:30 নাগাদ জাহাজটি ওড়িশা উপকূল ছাড়ে। পারাদ্বীপ থেকে সিঙ্গাপুর যাচ্ছিল পানামার পতাকা লাগানো এমভি ওকেন উইনার জাহাজটিতে প্রায় 1700 টন লৌহ আকরিক বোঝাই ছিল বলে জানা গিয়েছে। উড়িষ্যা থেকে লৌহ আকরিক বোঝাই করা হয়েছিল। সব শুদ্ধ মাছ সমুদ্রে ডুবে গেল জাহাজটি। শ্রী বিজয়পুরমে মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, শনিবার রাত 11:48 তাদের কাছে খবর এসে পৌঁছায়। জাহাজটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার কার্যে সহযোগিতা চেয়ে বার্তা পাঠায় ভিক্টোরি স্টার গ্রুপ কো লিমিটেড। তারাই জাহাজটি পরিচালনা করছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনার যৌথ উদ্যোগে উদ্ধার কার্য শুরু হয়েছে বলে খবর। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ভারাট এবং আনমোলকে উদ্ধার কার্য চালাতে পাঠানো হয়। শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামের আরও একটি জাহাজ রওনা দিয়েছে বলে জানা যাচ্ছে। এক সিনিয়র আইপিএস অফিসার সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, কতজন জাহাজ কর্মীকে উদ্ধার করা গিয়েছে তা নিয়ে নিশ্চিত নই আমরা। কাছে পিঠে থাকা অন্য জাহাজগুলিকেও সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। উদ্ধার কার্যে প্রথম লক্ষ্য হলো জাহাজের কর্মীদের উদ্ধার করা।
তারা কি অবস্থায় আছেন দেখা জোর কদমে সেই কাজ শুরু হয়েছে। তবে কি করে এই দুর্ঘটনা ঘটল, কিভাবে উল্টে গেল জাহাজটি, এখনও পর্যন্ত পরিষ্কার নয়।